কাছাড় জেলার নিজ জয়নগর কুমারগ্রাম এলাকায় নির্মাণাধীন একটি ভবনের জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে 4 শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, ট্যাঙ্ক পরিষ্কারের সময় এক শ্রমিক ট্যাঙ্কের ভেতরে নামার পর অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে গিয়ে একে একে আরও কয়েকজন ভেতরে প্রবেশ করলে তারাও বিষাক্ত গ্যাসের প্রভাবে অচেতন হয়ে পড়েন। পরে উদ্ধারকারী দল তাদের বাইরে নিয়ে এসে দ্রুত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে চিকিৎসকরা 4 জনকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ, এসডিআরএফ এবং প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। প্রাথমিকভাবে ট্যাঙ্কের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। এদিকে ঘটনার পর নির্মাণাধীন ভবনের মালিক গৌতম পালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে মানা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় এই হৃদয় বিদারক ঘটনায় সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালিয়ে যাচ্ছে। देखिए, हमें एक इमरजेंसी सूचना प्राप्त हुआ कि यहाँ पे कुछ घटना घटा है किसी अंडर कंस्ट्रक्शन बिल्डिंग में, जिसमें 4 लोगों को कुछ हानि प्राप्त हुआ है और उन लोग को इमीडिएट हालत में हमने अभी एसएमसीएच हॉस्पिटल भेजा गया है और वहाँ से अभी खबर आना बाकी है उनका क्या स्टेटस है। और बाकी हमारा फॉरेंसिक टीम आ गया है, वो अभी जांच कर रहा है कि अंदर में क्या था ऐसा जिसकी वजह से वो लोग अनकॉन्शियस से हो गए। बाकी जांच करने के बाद पता चलेगा। জায়গাটার নাম কি আর কি হয়েছে? তো জায়গাটা হইল কুমারপাড়া। এটা কুমারপাড়া নিজ জয়নগর জিপি শিলচর কনস্টিটুয়েন্সি। এখানে জলের একটা ট্যাঙ্কির মধ্যে একটা ইনসিডেন্ট হয়েছে, যেটা হইল যে ঢাকনটা তারা খোলাত গিয়া একজন প্রথম ঢুকার পরে তার বোধহয় সাফোকেশন হয়েছে, গ্যাসে শ্বাস লইতে পারছে না, অক্সিজেন পাইছে না, যার কারণে হাল্লা চিৎকার শুনিয়া আরেকজন গেছে ফরফর গিয়া 4 জন। তখন সঙ্গে সঙ্গে লোকাল যারা আসলা, লোকাল মানুষ, লোকাল ছেলেরা যারা আসলা, আর এখানে একজন ওয়ার্ড সদস্যর প্রতিনিধিও আসলা, দীপেন্দু দাস, হেও গেছে। আরও রকম সঙ্গের কিছু ছেলেরা লইয়া গিয়া তারারে উঠাইছে। এনডিআরএফ এসডিআরএফ আইসে, একটু লেট হয়েছে যেহেতু শিলচর থেকে কুমারপাড়া 4-5 কিলোমিটার দূর হয়ে যায়। তো আইতে আইতে তারারে রিকভারি করিয়া মেডিকেল ফাটানি হয়েছে। এই সময়ও বোঝা গেছে তারার অবস্থা খুবই সংকটজনক। এখন যেটা খবরে প্রকাশ শোনা যার যে 4 জনরে ফাটানি আসলো এরা মৃত বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে। তে এটা মোটামুটি আমরা যেটা খবর পাইছি যারা সঙ্গে গেছে এরার খবর অনুযায়ী এটা হইয়ার তে মোটামুটি তারার যে কন্ডিশন এইভাবে হইব, মারাও যাইব তারা। কেন জাস্ট এখন এসএসপি আমরা এসপি মহোদয় এখানে জাস্ট আইয়া গেছেন এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সবাই এখানে উপস্থিত আসন। আমরা লোকাল থানা আইসি অরুণাচল এখানেও আসন, তৎসঙ্গে সদরের যারা ফরেন্সিকর সব টিম সব এখানেও আইসন। জায়গাটারে সিল করা হয়েছে কিসের কারণে, মানে ঘটনাটা কীরকম হইল, বা এই ট্যাঙ্কির যে কার্বন মনোঅক্সাইডের কারণে নিশ্চয়ই এরকম হইব। দীর্ঘ শুনছি কয়েকদিন থেকে ট্যাঙ্কিটা বন্ধ, ঢাকনটা খুলিয়াও একটু সময় দিতে লাগলো, কিন্তু উপরওয়ালার মানে ভাগ্যর কি তারার উপরে যে উপরওয়ালার কি একটা আজকের দিনটা তারার লাগে খুবই খারাপ। এবং পরিবারের যারা আসন 4 জন দিন হাজিরা কাজ করেন, তারা অনেক দিন থেকে শুনি আর এই বিল্ডিংও কাজ করি আইতরা, আর খুব খারাপও লাগে। একই জায়গার একই গ্রামর, আর তারার নাম একজনের নাম হইল নিলয় পাল, আর একজনের নাম হইল চম্পু, খুব সম্ভব নাম আমার কাছে আছে, তারার নামটা আমার হয়তো নাই। নিলয় পাল একজনের নাম হইল শম্পু পাল, নন্দন পাল, দেবাশিস পাল, 4 জন কাজ করে। কিন্তু এখানেও মানে খবরে যেটা নিলয় পাল যে ছেলেটা, হে চিৎকার শুনিয়া তারারে বাঁচাইতে গিয়া হেও গিয়া আজকে দুর্ঘটনার শিকার হয়েছে। এবং যেহেতু শোনা যার মেডিকেল যারা আমরা এখানোর যে পঞ্চায়েতের প্রতিনিধি বিশু দাস, আমি নিজে ফোন করছি বিশুদারে, তে বিশুদারও মানে তার মুখটা কি যেটা পাইলাম যে ফোনের রিপ্লাইটা যে 4 জন মারা গেছে এখন পর্যন্ত, তো অতটুকু আমরার কাছে। এরপরে যারা অ্যাডমিনিস্ট্রেশনের আসন এরা তারার বাইট দেওয়ার পরে বোঝা যাইব যে পোস্টমর্টম কোন সময় হইব, বা তারার যে কাজকর্ম যেটা আছে এটা আগামীকালকে নিশ্চয়ই হইব। এবং পরিবারের প্রতি অতটুক সহানুভূতি, এর ছাড়া তো কিছু করতে পারতাম না। উপরওয়ালায় তারারে যাতে শান্তি দেয়। এবং ঘটনাটা খুব বাজেভাবে ঘটনাটা হয়েছে, আগামী দিনে এইভাবে যাতে কোনো ঘটনা হয় না। এবং আমরা এইগুলা সতর্ক থাকা দরকার। সাইডটা যান আজকে একদম তরতাজা, আজকে আমরা সামনে এত বড় ঘটনা হইল। এটা গড়ের কাজ আসলো, একটা গড় বনের
খে একজন গৌতম পাল না কিতা নাম একজন জায়গাকে নিয়ে গড় বানার আর মালিকও বোধহয় কেন আসলো না। তারা দীর্ঘদিন থেকে কাজ করে, আজকে ট্যাঙ্কিটা খুলছে, তো কিসের লাগে খুলছে কিতা খুলছে এখনও কিছু বোঝা যান না। গড়ের নিচে একটা জলের ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক যেটা ওটাও এখানেও আছে, কিন্তু যেভাবে তারারে উদ্ধার করা হয়েছে এই সময়ে বোঝা গেছে যে তারার অবস্থা খুবই শোচনীয়। এটা তো দেখুন সরকারের কাছে এখানেও মানে এই যে পরিবার একটা পরিবারের বাচ্চা একটা মাত্র 6 মাস হয়েছে, বাচ্চাটার জন্ম হয়েছে। এটা তো সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য যেটা পাওয়ার তারারে একটু মানে অগ্রাধিকার দিয়া অতি সত্বর, যেহেতু তারা রোজগারের মানে তারা উপার্জন এই পরিবারের, সরকার পক্ষ থেকে এটা থাকবো এবং আশা রাখি সরকারের পক্ষ থেকে যথেষ্ট তারা সহযোগিতা পাইব। এবং এই সমষ্টিটা শিলচর সমষ্টি, যেহেতু বিধায়ক বোধহয় এখানে উপস্থিত নাই, তাই বোধহয় গুয়াহাটিত, যার কারণে আমরা আশাবাদী সরকার পক্ষ থেকে তারা। টুর্নামেন্টে বরাক উপত্যকার 30টি স্কুলের প্রতিনিধিত্বকারী 8টি দল অংশগ্রহণ করে প্রায় 70 জন উদীয়মান ক্রিকেটার নিজেদের প্রতিভা ও দক্ষতার প্রদর্শন করেন। প্রতিযোগিতাটি ক্রিকেট প্রেমী শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে। অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব স্বর্ণদীপ ঘোষ ধারাভাষ্যকর ও ম্যাচ বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করেন। বরাক লেজেন্ডসদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফ্রাঞ্চাইজি সদস্য সৌনক দত্ত এবং অরিজিৎ সাহা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সৌনক দত্ত বলেন, বরাক উপত্যকার তরুণ প্রতিভাদের সামনে নিয়ে আসার এই উদ্যোগে আমরা অত্যন্ত গর্বিত। আগামী 2 আগস্ট গুয়াহাটিতে আসাম প্রিমিয়ার লিগে বরাক লেজেন্ডসদের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। সকলকে দলের পাশে থেকে সমর্থন জানানোর আহ্বান জানাই। আয়োজকদের মতে ক্যাম্পাস অ্যাম্বাসাডর সিরিজ ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে আয়োজন করা হবে। এতে আরও বেশি স্কুলকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থাও করা হবে, যা নতুন প্রতিভা খুঁজে বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিকে অভিভাবক ও শিক্ষকরা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এমন প্রতিযোগিতার শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং ভবিষ্যতে বড় মঞ্চে নিজেদের প্রতিষ্ঠিত করার অনুপ্রেরণা যোগায়। আচ্ছা, আমি সৌনক দত্ত। এখানে আমরা বরাক লেজেন্ড থেকে একটা স্টুডেন্টদের জন্য একটা টুর্নামেন্ট আয়োজিত করেছি আজকে। 8 টিমস, 8 মেম্বার্স ফ্রম অল দ্য স্কুলস অফ বরাক ভ্যালি। কতটা স্কুল আছে? 23 স্কুলস আছে। আর কি উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে সবাইকে এনকারেজ করার জন্য আর কি। বরাক ভ্যালিতে যে একটা বরাক লেজেন্ড যে একটা টিম হলো বরাক ভ্যালির, সবাই যেন বাচ্চাদের থ্রুতেও যেন এনকারেজ হয়। আর এই টিমে যারা ভালোভাবে পারফর্ম করবে, আশা করি আমরাও আশাবাদী ফাইনাল পর্যন্ত যাওয়ার, তখন যদি হয় সবাইকে নিয়ে টিমে যারা পারফর্ম করছে নিয়ে যাওয়ার, খেলাটা দেখানোর জন্য বর্ষাপাড়াতে। যদি এই যারা জিতবে হ্যাঁ, তাদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা এখন তো জাস্ট এনকারেজ, মানে ওনাদের যদি প্যারেন্টসদের পারমিশন থাকে, উইথ প্রায়ার পারমিশন, ওনাদেরকে যারা জিতবে ওদেরকে খেলা দেখাতে নিয়ে যাওয়া হবে ফ্রিতে? হ্যাঁ, খেলা দেখাতে, মানে আমরা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারি এটাই আশা। ফাইনালে হলে পরে ফাইনালে নিয়ে যাওয়া হবে। গুয়াহাটির খুব ভালোভাবেই চলছে। কাল তো ওপেনিং আছে, ওপেনিং সেরেমনি বিকেল 5টার থেকে। আর আমাদের ম্যাচ হচ্ছে 2 তারিখ শুরু। বরাক ভ্যালির হচ্ছে 2 তারিখে ফার্স্ট ম্যাচ। বদরপুর থানাধীন বানিয়ারগলির পার্শ্ববর্তী মুগড়পুর গ্রামের প্রয়াত সুধীর দেবের যথেষ্ট স্থাবর সম্পত্তি রয়েছে গ্রামে। তৎকালীন সময় এলাকার উন্নয়নে ওনার যথেষ্ট অবদানও রয়েছে। গ্রামের শিশুদের প্রাথমিক শিক্ষা প্রদানের জন্য ওনার দানকৃত ভূমিতে গড়ে উঠেছে 483 নং মুগড়পুর এলপি স্কুল। এদিকে আজকের দিনে তৎকালীন প্রভাবশালী ব্যক্তিত্ব প্রয়াত সুধীর দেবের রেখে যাওয়া ভূ সম্পত্তি নিয়ে তার উত্তরসূরিদের মধ্যে চলছে তুমুল কাণ্ড। এই কাল জমি বিবাদের জেরে আজ সর্বস্ব হারা হয়ে পড়েছেন প্রয়াত সুধীর দেবের 2 ছেলে সন্তোষ দেব এবং সুবোধ দেব। এই প্রসঙ্গে সন্তোষ দেব সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরে জানান, বিগত দীর্ঘদিন ধরে তাদের ভাই এলাকার স্বঘোষিত নেতা শ্যামল দেবের সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ চলছে। একাধিক গ্রাম সভা সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের হস্তক্ষেপেও এইসবের কোনো মীমাংসা হয়নি। একসময় এই সম্পত্তি সংক্রান্ত বিবাদ আদালতে পৌঁছায়। আদালতে মামলা চলাকালীন অবস্থায় গত বছরের 2 অক্টোবর বিজয়া দশমীতে রাতে তাদের ভাই শ্যামল দেবের নেতৃত্বে দলবদ্ধ আক্রমণের শিকার হন সন্তোষ দেব এবং সুবোধ দেবের গোটা পরিবার।
এই আক্রমণে গুরুতরভাবে জখম হন উভয় পরিবারের পুরুষ মহিলা সহ মোট 7 জন সদস্য সহ আক্রমণকারীদের দলের সঞ্জীব ঘোষ। পরবর্তীতে পাড়াপড়শিদের হস্তক্ষেপে আহতদের নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী শ্রীগৌরী প্রাথমিক চিকিৎসালয়ে। আহতদের অবস্থা বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসা সেরে তাদের শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয় রাতেই। পরবর্তীতে আক্রমণের ঘটনার বিবরণ জানিয়ে পরের দিন শ্যামল দেব সহ মোট 14 থেকে 15 জনের বিরুদ্ধে প্রাণঘাতী হামলার অভিযোগে বদরপুর থানায় মামলাও দায়ের করেন সন্তোষ দেবের ছেলে সৌরভ দেব। এদিকে ঘটনার দিন দুয়েকের মধ্যেই আক্রমণকারীদের মধ্যে সঞ্জীব ঘোষ চিকিৎসাধীন অবস্থায় শিলচরের বেসরকারি একটি চিকিৎসালয়ে মারা যান। সঞ্জীব ঘোষের মৃত্যুর পর গোটা ঘটনায় অন্যমন্যে। পরবর্তীতে সঞ্জীব ঘোষকে হত্যার অভিযোগে সন্তোষ দেব এবং সুবোধ দেবের গোটা পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয় থানায়। আর এই মিথ্যা মামলায় জড়িয়ে উভয় পরিবারের মোট 7 জন সদস্যকে জেল হাজতে পাঠানো হয়। দীর্ঘ 3 মাসের বিচার বিভাগীয় কারাবাসের পর জামিনে মুক্তি পেলেন স্ত্রী পুত্র সহ সন্তোষ দেবরা। গত 3 জুলাই জেল থেকে বেরিয়ে চলে যান নিজেদের আত্মীয়ের বাড়িতে। এখান থেকে 16 জুলাই বাড়ি ফিরেন সবাই। এদিকে বাড়িতে এসে বাড়ির পরিস্থিতি দেখে মাথায় আকাশ ভেঙে পড়ে সকলের। সন্তোষ দেব এবং সুবোধ দেব উভয়ের বাড়ির দরজা জানালা সব ভাঙা, ঘরে নেই কোনো আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, কাগজপত্র, বৈদ্যুতিক সামগ্রী ইত্যাদি। এমন পরিস্থিতি দেখে নিরুপায় হয়ে আবার তারা দ্বারস্থ হন বদরপুর পুলিশের। 16 জুলাই নিজেদের বাড়ির চুরি সংক্রান্ত মামলা দায়ের করেন সন্তোষ দেব এবং সুবোধ দেবের ছেলে সুমিত দেব। পরবর্তীতে তাদের অনুরোধে গত 25 জুলাই সরজমিনে তদন্ত করে বদরপুর পুলিশ। এদিকে ভূমি সংক্রান্ত বিবাদের এসে আজ সর্বস্ব হারা হয়ে পড়েছেন সন্তোষ দেব এবং সুবোধ দেবের পরিবার। জেল হাজত থেকে আপনার বেইল হইল আজকে মনে হয় 15-20 দিন হয়েছে। আইয়া আত্মীয় বাড়ি রইলাম 8-9 দিন, শরীরও সুস্থ নাই। রইয়া হইলাম গড়টা গিয়া দেখি, আইয়া দেখি গড় দুয়ারের এই অবস্থা, কোনো কিচ্ছু নাই। প্রায় 30 থেকে 35 লক্ষ টাকার মাল জেনি একটা করে আসিল, সোনা দানা টাকা পয়সা। কারণ আমরা কিছু নিতাম পারছি না। আমরা মেডিকেল গেছি গিয়া, তারা মেডিকেল আমরা দেখাত গেছে থালামারিয়া পরিবারের মানুষ, আর এদিকে মার্ডার কিছুর আসামি দিলাইছে দিয়া হয়তো আমরা তো আর বাড়িতে আইতে পারছি না। সম্পূর্ণ জিনিসপত্র সব রয়েছে, সোনা দানা টাকা পয়সা, তারপরে ল্যাপটপ, কম্পিউটার, ইনভার্টার, মানে কোনো জিনিস নাই। টিভি, এরপরে আপনার বাসনপত্র, যাবতীয় বিছনাপত্র, কোনো কিচ্ছু নাই, কিছুই নেই। সব লুটপাট করিয়া নিয়ে গেছে। আর ওই তো বাইরে দেখলেন না আপনি কি সমস্ত জিনিস আমরা বিয়ার বাসনপত্র, সোনা দানা, 5 জন মেয়ে লোকের প্রায় 14 কোটি সোনা চিনি সব লইয়া গেছে। এখন রয়েছে এটা তৈলে আমার বড় ভাইয়ের বাড়ি, এখন তো রয়েছে আমার বাড়ি। আমার তো এই দুই অবস্থা, একই অবস্থা। এরপরে আমি তো বাড়িতে আইয়া দেখলাম যে এই দুরবস্থা, তখন সঙ্গে সঙ্গে বদরপুর থানাত গিয়ে আমি এফআইআর দিলাম। আমি এফআইআর দেওয়ার পরে গত পরশুদিন থানার কর্তৃপক্ষ আইয়া এটা ইনকোয়ারি করিয়া গেছেন। শ্রীভূমি জেলায় পুলিশের বড় সাফল্য। গংপাড় পুরান গ্রামে এক মহিলার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে প্রায় 10,000 সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট। ঘটনায় সৌমর্থা বেগম নামে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে গংপাড় পুরান গ্রামে বিশেষ অভিযান চালায় শ্রীভূমি জেলা পুলিশ। অভিযুক্ত সৌমর্থা বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে 10,000 সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদকদ্রব্য বাজেয়াপ্ত করার পাশাপাশি তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইয়াবা উৎস, পাচার চক্র এবং এর সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। কালি সন্ধিয়া শ্ৰীভূমি পুলিচৰ এটা দলে এটা গোপন খবৰৰ ভিত্তিত এটা অপাৰেশ্যন চলাইছিলে আৰু তাৰে শ্ৰীভূমি থানা এৰিয়াৰে থানা এৰিয়াৰ আমাৰ গংপুৰ পুৰাণ গ্ৰাম এৰিয়াত তাৰে এখন ঘৰত যেতিয়া আমাৰ খবৰৰ ভিত্তিত অভিযান চলালে, তাতে আমাৰ এগৰাকী মহিলা সমৰ্থা বেগম তেখেতক সেই ঘৰখনত
পোৱা গ'ল আৰু তেখেতৰ আমাৰ মহিলা আৰক্ষীৰ উপস্থিতিত প্ৰয়োজনীয় অনুমতি যি লাগে ৰাতি আফটাৰ ছানছেট চাৰ্চ এৰেষ্ট কৰিবৰ কাৰণে সেইখিনি লৈ যোৱা হৈছিলে। তাৰপিছত মহিলা আৰক্ষীৰ উপস্থিতিত যেতিয়া চাৰ্চ কৰা হ'ল তেতিয়া 10,000 ইয়াবা টেবলেটছ উক্ত মহিলাগৰাকী সমৰ্থা বেগম তেওঁৰ পজিশ্যনৰ পৰা আমি উদ্ধাৰ কৰা হ'ল আৰু এইখিনি আমাৰ লফুল প্ৰচিডিউৰ ফ'ল' কৰি পেলাই চিজ কৰা হৈছে। আৰু ইয়াত বৰ্তমান আমি অনুসন্ধান মতে গম পোৱা গৈছে যে তেওঁলোকে বহুত দিন ধৰি ব্যৱসায় চলাই আহিছিলে ড্ৰাগ পেডলিঙৰ। আৰু তেওঁলোকে যিহেতু বাংলাদেশ বৰ্ডাৰৰ ওচৰ হয়, গতিকে তেওঁলোকৰ আমাৰ সন্দেহ আছে যে তেওঁলোকক সেই বৰ্ডাৰেদি তেওঁলোকে পাৰ কৰোৱাৰ কাম কৰে। গতিকে এই বিষয়ে বৰ্তমান অনুসন্ধান চলি আছে, কিন্তু তেওঁ বৰ্তমানলৈকে এইখিনি আমি কথা গম পাইছোঁ যে তেওঁৰ হাজবেণ্ডো এই ক্ষেত্ৰত জড়িত আছে আৰু তেওঁ পলাতক অৱস্থাত বৰ্তমান আছে। আলি হুছেইন তেখেতৰ নাম। আৰু বাকী অনুসন্ধান চলাই থকা হৈছে আৰু তেওঁলোকে ক'ৰ পৰা আনিছিলে বা আকৌ ক'লে পঠাব, মই যেনেকৈ ক'লোঁ ক'লে পঠাব বিচাৰিছিলে, সেইখিনি অনুসন্ধান চলি আছে। আৰু বজাৰ মূল্য হিচাপে প্ৰায় 50 লাখ টকাৰ মূল্যৰ জব্দকৃত যিখিনি আমাৰ ড্ৰাগছ সেইখিনি হ'ব। বৰ্ডাৰ এৰিয়া হয়। বৰ্ডাৰ আমাৰ যিখিনি আমাৰ গিৰিজগঞ্জ এৰিয়া যিখিনি থাকে সেইখিনি আমাৰ আপোনালোকে গম পায় আমাৰ বাংলাদেশ বৰ্ডাৰৰ নিকটৱৰ্তী হয়। তাৰ পৰা আগতো আমি অভিযোগ তেনেকুৱা ধৰণৰ অনুসন্ধান চলিছে। গতিকে তাৰ তথ্যৰ ভিত্তিতে কালি আমাৰ DSP হেডকোৱাৰ্টাৰ মানস আৰু আমাৰ OC শ্ৰীভূমি তৰংগ তেওঁলোকৰ নেতৃত্বত গৈ পেলাই এই অভিযান চলোৱা হৈছে। আৰক্ষী কিমান মানুহ এৰেষ্ট কৰিলে? এতিয়ালৈকে সমৰ্থা বেগম যি মূল অভিযুক্তগৰাকী আছে, যাৰ পজিশ্যনৰ পৰা ড্ৰাগছখিনি পাইছোঁ, তেওঁক আমি এৰেষ্ট কৰা হৈছে। আৰু তেওঁৰ লগত জড়িত আৰু এজন আমি গম পাইছোঁ তেওঁ অভিযোগজন, তেওঁক আমি সন্ধান আমি বিচাৰ কৰি আছোঁ। তেওঁক আমি নিশ্চয়কৈ সোনকালে কাৰেক্ট কৰা হ'ব। ৰিলেশ্যনটো কি আছিলে তেওঁৰ হাজবেণ্ড ৱাইফ মানে বহুত দিন ধৰি তেওঁলোকে সেই অঞ্চলত এনেকুৱা ধৰণৰ নিষিদ্ধ ড্ৰাগছৰ তেওঁলোকে ব্যৱসায় চলাই আহিছে। হাজবেণ্ডৰ নামটো কি আছিলে? তেওঁৰ হাজবেণ্ডৰ নামটো আলি হুছেইন, ভিলেজ গংপুৰ, পুৰণগ্ৰাম, ডিষ্ট্ৰিক্ট শ্ৰীভূমি। অসম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের অধীন শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে পাথারকান্দি বিধানসভা কেন্দ্র ভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালা আজ সুন্দরভাবে সম্পন্ন হলো। শ্রাবণের প্রচণ্ড ধাবদাহকে উপেক্ষা করে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতি পরিষদ প্রতাপগড় আঞ্চলিক কমিটির পরিচালনায় পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে 15 দিন ব্যাপী এই কর্মশালার সমাপনী অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্যে গ্রীষ্মকালীন কর্মশালার কোঅর্ডিনেটর তথা রিসোর্স পার্সন নীতিশ সিনহা উক্ত কর্মশালার মুখ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। পরে আমন্ত্রিত অতিথিদের মধ্যে নবকুমার সিনহা, শেখর পাল চৌধুরী, এস হোসেন, হরিনারায়ণ সিনহা, লক্ষেন্দ্র সিনহা, জগন্ময় দাশগুপ্ত পৃথক পৃথক বক্তব্যে অসম সরকারের গৃহীত এই কর্মশালার উদ্যোগে স্বাগত জানান। অনুষ্ঠানে মুখ্য অতিথি শান্তিলাল সিনহা বলেন, বিভিন্ন ভাষাগোষ্ঠীর সাংস্কৃতিক মেলবন্ধনকে আরও সুদৃঢ় করতে বর্তমান সময়ে রাজ্যের হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার ব্যাপক পদক্ষেপ হাতে নিয়েছে, তাই এক কথায় প্রশংসার যোগ্য। এমনকি এই সমষ্টির বিধায়ক তথা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী কৃষ্ণেন্দু পালের এহেন উদ্যোগে এ ধরনের কর্মশালা থেকে নতুন প্রজন্মের উঠতি ছেলেমেয়েরা সাংস্কৃতিক ক্ষেত্রে যথেষ্ট জ্ঞান আহরণ করবে এবং আগামী দিনে এদের হাত দিয়ে পৃথক পৃথক এলাকার বিভিন্ন জনগোষ্ঠীর কৃষ্টিয় সংস্কৃতি অব্যাহত থাকবে বলে তারা দৃঢ় আশাবাদী। পাশাপাশি তারা এদিন এই দাবদাহ গরমে দীর্ঘ 15 দিনের কর্মশালার পড়ুয়াদের উপযুক্ত শিল্পী তৈরি করতে যে ঘাম ঝরিয়েছেন তার জন্য তিনি কর্মশালার প্রশিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। বর্তমান প্রতিযোগিতার যুগে পড়াশোনা ও খেলাধুলার পাশাপাশি প্রত্যেক পড়ুয়াদের সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশের কৃষ্টিয় সংস্কৃতি ধরে রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান বক্তারা। এর আগে এদিন শুরুতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, সুধাকণ্ঠ, ডক্টর ভূপেন হাজারিকার প্রতিকৃতির সম্মুখে আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা। পরে মঞ্চে একে একে অতিথিদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়। পরে দীর্ঘ 15 দিনের ব্যাপী চলা কর্মশালার শেখানো যোগ ব্যায়াম, নাটক, নৃত্য ও সঙ্গীত গুরু বন্দনা সহ মণিপুরী নৃত্য পরিবেশনের মাধ্যমে প্রশিক্ষার্থীরা নিজেদের প্রতিভা উপস্থাপন করে ব্যাপক প্রশংসা কুড়ায়।